সাথে আমরা আবারও হাজির হলাম আরেকটা ক্লাসে। আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘ বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য কবিতাটি। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আসলে এই আমাদের বাংলা প্রথমের পাঠ্য বইয়ের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম কবিতা যেটা বলা হয় সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। কিন্তু আমরা আজকে এমন ভাবে শিখবো যেটা শিখলে আসলে আমাদের কাছে খুবই সহজ মনে হবে। এত সহজ ভাবে শিখবো আমরা, যেটা আমরা আগে কখনো কল্পনাও করতে পারি নাই। কিন্তু আমি আজকে মূল কবিতা পর্যন্ত যাব না, কবিতার পূর্ববর্তী ঘটনা। আর এই কবিতার পূর্ববর্তী ঘটনা সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমে মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে কিছু ধারণা থাকা লাগবে। মাইকেল মধুসূদন দত্তের জীবনের ক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করে 1824 সালের 25শে জানুয়ারি। এটা আমরা জানি, 1824 সালের 25শে জানুয়ারি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যখন জন্মগ্রহণ করছে তখন বাংলা সাহিত্য কেবল আধুনিকতার যুগে প্রবেশ করছে। এমন একটা সময় আমরা আমাদের এই মাইকেল মধুসূদন দত্তকে পাই, যে মাইকেল মধুসূদন দত্ত না প্রাচীন যুগ, না মধ্যযুগ বা না আধুনিক যুগে, তিনি হচ্ছে যুগ সন্ধিকালের একটা সময়ে তিনি অবস্থান করছিল। আর এই যুগ সন্ধিকালের সময়ে মাইকেল মধুসূদন দত্তের জন্মের পরে যখন হচ্ছে তিনি বড় হচ্ছেন, তখন ভারতের কলকাতায় জন্মের আগে 1817 সালে ভারতে একটা কলেজ প্রতিষ্ঠিত হয়, যে কলেজের নাম হচ্ছে হিন্দু কলেজ। এই হিন্দু কলেজে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করত তারা সকলে ছিল হিন্দু পরিবারের সন্তান। হিন্দু পরিবারের সন্তানের ছাড়া কেউ এই হিন্দু কলেজে পড়াশোনা করতে পারতো না। হিন্দু কলেজের একজন শিক্ষক ছিল, শিক্ষকের নাম হচ্ছে স্যার ডিরেজিও। স্যার ডিরেজিও তিনি তার শিক্ষার্থীদের একটা নতুন মতাদর্শ প্রচলন করলেন, যে মতাদর্শই ছিল এমন যে শিক্ষার্থীরা ভালো এবং মন্দ দুটাই গ্রহণ করবে। গ্রহণ করার পরে তাদের দুটাই পরীক্ষা করে দেখবে, পরীক্ষা করার পরে তাদের কাছে যেটা ভালো লাগবে তারা সেটা গ্রহণ করবে। উদাহরণস্বরূপ বলা যায়, তৎকালীন হিন্দু সমাজ ছিল বিভিন্ন সংস্কারে আবদ্ধ, বিভিন্ন ধর্মীয় কুসংস্কার তথা ধর্মীয় বেড়াজালে আবদ্ধ। এই ধর্মীয় কুসংস্কার তথা বেড়াজালে আবদ্ধ থেকে বের করার জন্য ডিরেজিও নতুন মতবাদ তৈরি করে। এই মতবাদটা ছিল তার শিক্ষার্থীরা ভালো মন্দ দুটাই টেস্ট করে দেখবে, টেস্ট করার পরে তাদেরকে যেটা ভালো লাগবে তারা সেটা গ্রহণ করবে। এই জন্য কি করতো, শিক্ষার্থীদের তারা হচ্ছে মদের দোকানে নিয়ে যেত এবং আবার দুগ্ধ পান করাতো, তাদেরকে যেটা ভালো লাগতো তারা সেটা গ্রহণ করতো। এমনও ছিল যে মন্দিরে পূজা দিতে নিয়ে যেত, আবার গরুর মাংস খাওয়াইতো। তারপর হিন্দু শিক্ষার্থীদের কাছে যেটা ভালো লাগতো তারা সেটা গ্রহণ করতো। এমন এক পরিপ্রেক্ষিতে স্যার ডিরেজিওকে অনুসরণ করে একটা নতুন গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটবে এই হিন্দু কলেজে। সেই নতুন গোষ্ঠীর নাম হচ্ছে ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী ছিল স্যার ডিরেজিওর অনুসারী। এখন মাইকেল মধুসূদন দত্ত 1833 সালে হিন্দু কলেজে ভর্তি হন সপ্তম শ্রেণীতে। তিনি যখন হিন্দু কলেজে ভর্তি হচ্ছেন তার আগেই আমরা দেখি এই ডিরেজিওর কর্মকাণ্ডের কারণে ডিরেজিওকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। হিন্দু কলেজ থেকে যখন ডিরেজিওকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে তখন এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী স্যার ডিরেজিওর মতাদর্শ প্রচলন করে। আর আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ডিরেজিওর এই মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়। অনুপ্রাণিত হওয়ার পরে মাইকেল মধুসূদন দত্ত চিন্তা করে যে আমি যদি আমার যে সাহিত্যিক যে প্রতিভা, আমার যে প্রতিভা, আমি যেভাবে সাহিত্য রচনা করি, এই প্রতিভায় যদি আমি বাংলা ভাষায় সাহিত্য রচনা করি তাহলে গেও বাঙালি এরা কখনো বাংলা ভাষায় আমার এই সাহিত্য বুঝবে না। এই জন্য মাইকেল মধুসূদন দত্ত ডিরেজিওর ওই তত্ত্বেও অনুপ্রাণিত হয়ে তিনি ইংরেজিতে সাহিত্য রচনা করতে যান এবং ইংরেজিতে সাহিত্য রচনা করতে গিয়ে কিছুকাল সাহিত্য রচনা করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 1843 সালে 19 বছর বয়সে।
তাছাড়া আমরা দেখতে পাই তিনি প্রায় বিভিন্ন ইংরেজি ভাষায় তিনি সাহিত্য রচনা শুরু করেন। টিমোথি পেনপাম ছদ্মনামে কয়েকটা সাহিত্য রচনা করেন। এগুলো থেকে তিনি যখন তার নিজের মর্যাদা না পান, তখন আমাদের মাইকেল মধুসূদন দত্ত আবার ফিরে আসেন বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটায় মাইকেল মধুসূদন দত্ত প্রথম একটা কাব্য রচনা করেন। কাব্য না, সেটা হচ্ছে মহাকাব্য। সেই মহাকাব্যর নাম হচ্ছে মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ মহাকাব্য, যেটা বাংলা সাহিত্যে প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য। এই মেঘনাদ বধ মহাকাব্যে মূল বিষয়টা হচ্ছে, আমি একটু ঘটনাটা বলি, মূল বিষয়টা জানতে পারলে আমাদের কাছে এটা একেবারে সহজ মনে হবে যে মেঘনাদ বধ মহাকাব্যের ঘটনাটা বা কাহিনীটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে। রামায়ণ থেকে মূল কাহিনীটা নিয়ে মেঘনাদ বধ কাব্যটা মহাকাব্য রচনা করছে। এখন তাহলে পার্থক্যটা কোথায়? রামায়ণ এবং মেঘনাদ বধ মহাকাব্যের পার্থক্যটা কোথায়? রামায়ণের নায়ক হচ্ছে রাম, আর ভিলেন আমরা ভিলেন হিসেবে দেব, ভিলেন হচ্ছে রাবণ। রাবণ প্লাস মেঘনাদ আমরা ধরি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ থেকে কাহিনীটা রচনা নেয়, কিন্তু কাহিনীটা সংস্কার করে পরিমার্জন করে নিজের মতো করে লিখে সেখানে মেঘনাদ বধ কাব্যের নায়ক তৈরি করে রাবণ প্লাস মেঘনাদকে, আর ভিলেন তৈরি হয় রাম প্লাস লক্ষ্মণ। এখন মূল বিষয় হচ্ছে, আমরা ঘটনাটা একটু ভালোভাবে খেয়াল করি যে রামায়ণ যেটা মূল কাব্য, সেই মূল কাব্যে রামায়ণের নায়ক ছিল রাম আর ভিলেন ছিল রাবণ এবং মেঘনাদ। কিন্তু সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত কাহিনী নিলেও তিনি নিজের মতো করে লিখে নায়ক তৈরি করে রাবণকে এবং ভিলেন তৈরি করে রামকে। এখন আমরা একটু মূল কাহিনীতে যাই, কারণ এই মেঘনাদ বধ মহাকাব্যের 9টা স্বর্গ আছে। মেঘনাদ বধ মহাকাব্যের স্বর্গ তথা খণ্ড আছে 9টি। আর তোমাদের পাঠ্য বই যেটা, এই বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে 6ষ্ঠ নামক যে স্বর্গ আছে, 6ষ্ঠ স্বর্গ নাম হচ্ছে বধ বা বধ। এই 6ষ্ঠ স্বর্গের কিছু একটু অংশ তোমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত করছে 9টি স্বর্গের ভিতরে। এখন মূল বিষয় হচ্ছে, আমরা যদি প্রথম থেকে 5ম স্বর্গ পর্যন্ত কাহিনীটা না জানি, তাহলে আমরা হঠাৎ করে